নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা পুরো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং প্রত্যেক সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও আমি তোমাদের করিয়েছি। আজকে আমরা পুরো মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সে সমস্ত প্রশ্ন এবং সেখান থেকে প্রচুর এক্সট্রা ইনফরমেশন আলোচনা করব। তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কাকে নিয়োগ করলেন? তো 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে অরবিন্দ পানগারিয়াকে। এবং এখান থেকে মনে রাখবে, অরবিন্দ পানগারিয়া ছিলেন নীতি আয়োগের প্রথম উপাধ্যায়, ঠিক আছে? এবং এনাকে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করলো কেন্দ্রীয় সরকার। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার মাটি বাংলার জল এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করলো। এই গানটির রচয়িতাকে? এটা আমাদের স্টেটের সমস্ত এক্সামের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বাংলার মাটি বাংলার জল এই গানটির রচয়িতা হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই গানটিকে সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, আরো কিছু জিনিস ঘোষণা করা হয়েছিল সেই সময়, যেগুলো আমরা জানবো। আচ্ছা দেখো, পয়লা বৈশাখ দিনটিকে রাজ্য দিবস বা বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল এই জানুয়ারি মাসে। এছাড়াও এই যে বাংলার মাটি বাংলার জল, যেটিকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হলো, এটা আমাদের এই গানটি গাইতে হবে 1 মিনিট 59 সেকেন্ডের মধ্যে। এটা ইম্পর্টেন্ট। যেখানে আমাদের জাতীয় সঙ্গীত যেটা রয়েছে, জনগণ মন অধিনায়ক জয় হে, সেটা আমাদের গাইতে হয় আমরা জানি 52 সেকেন্ডের মধ্যে, এবং আমাদের এই রাজ্য সঙ্গীত গাইতে হবে 1 মিনিট 59 সেকেন্ডের মধ্যে। ক্লিয়ার? পরবর্তী দেখো, সম্প্রতি রাজস্থানের নতুন মুখ্য সচিব কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি রাজস্থানের নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে সুধাংশু পান্থকে, ঠিক আছে? সুধাংশু পান্থ, যেনাকে রাজস্থানের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে কোন দেশ? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে রাশিয়া। অপশন এ হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমরা ব্রিক্স সম্বন্ধে কিছু জানবো। ব্রিক্স যেটা স্থাপিত হয়েছিল 2006 সালে, মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে কতগুলো মেম্বার রয়েছে? এখানে দেখো, ব্রিক্স নামটাতেই দেখতে পাচ্ছ, বি ফর এখানে ব্রাজিল, আর হচ্ছে রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া বা ভারত আমাদের, সি ফর চায়না, অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। তাহলে টোটাল এই 5টা মেম্বার রয়েছিল। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আরো কিন্তু নতুন 5টি দেশ এখানে যুক্ত হয়েছে: ইজিপ্ট, ইথিওপিয়া, সৌদি আরব, ইউএই এবং ইরান। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং মনে রাখবে, ব্রিক্সের প্রথম যে সামিট বা সম্মেলন হয়েছিল 2009 সালে, এবং সে বছরেও কিন্তু রাশিয়া এর আয়োজন করেছিল, এবং এই বছর 2024 সালেও আয়োজন করছে রাশিয়া। তো এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবং কবে স্থাপিত হয়? 2006 সালে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে রাষ্ট্রীয় পক্ষী দিবস পালিত হলো? এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সম্প্রতি কবে 5ই জানুয়ারি রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করা হলো। আচ্ছা, পক্ষী দিবসের থিমটা ইম্পর্টেন্ট। এটা ছোট থিমগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, আমি বারবার বলেছি। এই বছর পক্ষী দিবসের থিম রাখা হয়েছিল রাইট টু ফাইট। তাহলে কবে পালিত হলো? 5ই জানুয়ারি। ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন এখানে কি দেখো, বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হলো? এটাও ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে প্রত্যেক বছর 4ই জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালিত হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি ডিআরডিওর স্থাপনা দিবস কবে পালন করা হলো? তো সম্প্রতি 1 জানুয়ারি ডিআরডিওর স্থাপনা দিবস পালন করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা ডিআরডিও সম্পর্কে জানবো। ডিআরডিও, যার ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, স্থাপিত কবে হয়? 1 জানুয়ারি 1958 সালে। মনে রাখবে, ডিআরডিওর সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, এবং বর্তমানে ডিআরডিওর ডিরেক্টর রয়েছেন ডক্টর সমীর ভি কামাত। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কবে রাষ্ট্রীয় যুব দিবস পালন করা হলো? ঠিক আছে, ন্যাশনাল ইউথ ডে। এটা ইম্পর্টেন্ট। 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়েছে, বা রাষ্ট্রীয় যুব দিবস। এখান থেকে কিছু ইনফরমেশন রয়েছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এই 12ই জানুয়ারি দিনটিকে রাষ্ট্রীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউথ ডে বা আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট। তাহলে 12ই জানুয়ারি রাষ্ট্রীয় যুব দিবস এবং 12ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস, দুটো মনে রাখবে। এছাড়াও ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখবে, 23শে জানুয়ারি আমরা পরাক্রম দিবস পালন করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। 30শে জানুয়ারি শহীদ দিবস পালিত হলো সম্প্রতি গান্ধীজির মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা পরে পরে সমস্ত কিছু আলোচনা করব।
পরের প্রশ্ন দেখো রয়েছে, সম্প্রতি বিমস্টেকের নতুন মহাসচিব কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি ইন্দ্রমণি পান্ডেকে বিমস্টেকের নতুন মহাসচিব নিয়োগ করা হয়েছে। আমরা বিমস্টেক সম্পর্কে জানবো। বিমস্টেক যেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, ঠিক আছে। এটা কবে স্থাপিত হয়? স্থাপিত হয়েছিল 6 জুন 1997 সালে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিমস্টেকের মোট 7টি সদস্য দেশ রয়েছে: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মায়ানমার। এবং এটা একটা আন্তর্জাতিক সংস্থা, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, 2024-এ ভারতীয় রেলওয়ে বোর্ডের সেক্রেটারি কাকে নিয়োগ করা হলো? এটা ইম্পর্টেন্ট, এটা বলা হয়েছে সেক্রেটারি। তো সেক্রেটারি নিযুক্ত হলেন অরুণা নায়ার। এবং আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম, সেটা আমরা একটু দেখবো। জয়া বার্মা সিনহা তিনি হচ্ছেন রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা অধ্যক্ষ এবং মহানির্দেশক নিযুক্ত হয়েছেন। এটা হচ্ছে জানুয়ারি মাসের আগে, মানে ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম যে 118 বছরের ইতিহাসে তিনি প্রথম রেলওয়ে বোর্ডের অধ্যক্ষ মহানির্দেশক নিযুক্ত হন। ফলে দুজনই মহিলা, তাই একদম কনফিউজ হবে না। সেক্রেটারি অরুণা নায়ার এবং অধ্যক্ষ বা মহানির্দেশক জয়া বার্মা সিনহা। রেলওয়ে বোর্ড কবে গঠিত হয়? 1905 সালে। এই দুটো কিন্তু কনফিউশন জায়গা, এবং খুব ভালো করে মনে রাখবে, বেশি পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে মহানির্দেশক জয়া বার্মা সিনহা, কারণ তিনি প্রথম মহিলা যিনি 118 বছরের ইতিহাসে রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা নির্দেশক নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের WTO এর অ্যাম্বাসেডর কাকে নিয়োগ করা হলো? এটা ইম্পর্টেন্ট। তো সম্প্রতি তোমরা দেখো সেন্থিল প্যান্ডিয়েন সি কে WTO এর অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে। WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কবে স্থাপিত হয়? 1995 সালে, এবং মনে রাখবে সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কি রাখা হলো? তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর নাম বহুবার পরিবর্তন করা হলো, এবং ফাইনালি যে নামটা রাখা হয়েছে সেই নামটা হচ্ছে অপশন সি তে রয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক অযোধ্যা ধাম বিমানবন্দর, ঠিক আছে। প্রথমে দেখো কিছুদিন আগে একটা নাম রাখা হয়েছিল যেটা হচ্ছে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট, ঠিক আছে। এবার সেখানে কি করা হলো, পরে আন্তর্জাতিক এটাকে করা হলো, ফলে আন্তর্জাতিক শব্দটা যুক্ত হলো এবং তার সঙ্গে অযোধ্যা ধাম এই কথাটি যুক্ত করা হলো, ঠিক আছে। তাহলে ফাইনাল যে নামটা রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক অযোধ্যা ধাম বিমানবন্দর। এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ক্রিকেট খেলায় অসামান্য কৃতিত্বের জন্য কাকে অর্জুন পুরস্কার প্রদান করা হলো? তো এটা অবভিয়াসলি করা হয়েছে মোহাম্মদ শামিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনি ক্রিকেটে অসামান্য কৃতিত্বের জন্য এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে ওনাকে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যের টাঙ্গাইল শাড়ি, গদর শাড়ি ও কোরিয়াল শাড়িকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই শাড়িগুলোকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গ রাজ্যের আরো কয়েকটি পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়, যেমন নদিয়া ও পূর্ব বর্ধমানের হচ্ছে টাঙ্গাইল শাড়ি। আমরা জায়গার নামগুলো একটু দেখে নেব কোন কোন জায়গার। মুর্শিদাবাদের কোরিয়াল ও গদর শাড়ি। এছাড়াও পশ্চিমবঙ্গের আরো দুটো পণ্যকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুন্দরবনের মধু এবং জলপাইগুড়ির কালো নুনিয়া চাল। এটার আমি একটা শর্টস ভিডিও দিয়েছি, সেখানে পুরো ছবি দিয়ে ভালোভাবে আমি আলোচনা করেছি 1 মিনিটের মধ্যে। তো সেটা দেখে নিলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন জায়গার বেসনের লাড্ডুকে জিআই ট্যাগ দেওয়া হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। তো সম্প্রতি উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশের অযোধ্যার বেসনের লাড্ডুকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ সরকার SC ST ছাত্রছাত্রীদের জন্য নতুন কি প্রকল্প চালু করেছে? তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার SC ST ছাত্রছাত্রীদের জন্য, মানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যে ছাত্রছাত্রী রয়েছেন ওনাদের জন্য সম্প্রতি যোগশ্রী নামে একটি প্রকল্প চালু করেছে। এটা ইম্পর্টেন্ট, প্রকল্পটার নাম মনে রাখবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রকল্প অবভিয়াসলি আমাদের তো মনে রাখতেই হবে রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য। নেক্সট দেখো, 2024 সালের নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন শেখ হাসিনা। এটা ইম্পর্টেন্ট, বাংলাদেশে নির্বাচন হলো এবং নির্বাচনে পুনঃ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ হাসিনা। এটা ওনার কততম কার্যকাল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভালো করে তোমরা এখানটা মনে রাখবে। তো এটা হচ্ছে ওনার 5ম কার্যকাল, বুঝতেই পারছো পুনঃনির্বাচিত তিনি হয়েছেন 2024 সালের নির্বাচনে। আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বলে রাখি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, মুদ্রা হচ্ছে টাকা, এটা তোমরা জানো। আচ্ছা, শেখ হাসিনা ইনি ছিলেন মুজিবুর রহমানের মেয়ে। মুজিবুর রহমানকে আমরা জানি যে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এবং ওনাকে 1975 সালে হত্যা করা হয়েছিল। তিনি বঙ্গবন্ধু বা বাংলাদেশের গান্ধী নামে পরিচিত ছিলেন। এবং শেখ হাসিনার যে পার্টিটা, সেই পার্টির নাম হচ্ছে আওয়ামী লীগ পার্টি, এটা মনে রাখবে। তো তিনি আবারও 5ম ওনার কার্যকাল, এবং আবারও তিনি পুনঃনির্বাচিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। এটা একটা বড় খবর ছিল জানুয়ারি মাসে, তো এটা আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে প্রবাসী ভারতীয় দিবস পালিত হলো? এটা ইম্পর্টেন্ট, সম্প্রতি 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হলো। এটা কবে থেকে পালিত হয়? 1915 সাল থেকে এই দিনটিকে প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? 9 জানুয়ারি। এবং কেন পালন করা হয়? এই দিন মহাত্মা গান্ধী কি হয়েছিল, দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতে ফিরে এসেছিলেন।
নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার যুব নিধি যোজনা চালু করলো, এটা ইম্পর্টেন্ট। তো সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার যুব নিধি প্রকল্প চালু করলো, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, যুব নিধি প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রত্যেক বছর আমরা ভারতীয় সেনা দিবস পালন করে থাকি 15ই জানুয়ারি। অপশন বি তে রয়েছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়। নেক্সট দেখো, সম্প্রতি আরবিআই এর ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্র এর কার্যকালের মেয়াদ কতদিন দীর্ঘায়িত করা হলো? এটা ইম্পর্টেন্ট। আরবিআই এর 4জন ডেপুটি গভর্নর থাকেন আমরা জানি। তো আরবিআই এর যে 4জন ডেপুটি গভর্নর রয়েছেন তার মধ্যে দেবব্রত পাত্রের কার্যকালের মেয়াদ দীর্ঘায়িত করা হয়েছে 1 বছর। আরবিআই সম্পর্কে আমরা জানবো। আরবিআই এর প্রথম গভর্নর স্যার অসবর্ন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, আরবিআই এর বর্তমানে 25তম গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, এবং এখানে দেখো 4জন যে ডেপুটি গভর্নর রয়েছেন আরবিআই এর, মাইকেল দেবব্রত পাত্র, টি রবিশঙ্কর, এম রাজেশ্বর রাও এবং স্বামীনাথন জানকী রমন। এনাদের মধ্যে মাইকেল দেবব্রত পাত্র, এনার কার্যকালের মেয়াদ 1 বছর দীর্ঘায়িত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি রাজস্থানের কোথায় ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের আয়োজন করা হলো? তো সম্প্রতি রাজস্থানের বিকানেরে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের আয়োজন করা হলো, আন্তর্জাতিক উট উৎসব বা উট মহোৎসব বলা হয় এটাকে, ঠিক আছে। কোথায়? রাজস্থানের বিকানের, ভালো করে জায়গাটার নাম মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালিত হলো? তো ন্যাশনাল স্টার্ট আপ ডে সম্প্রতি পালন করা হলো 16ই জানুয়ারি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল স্টার্ট আপ ডে 16ই জানুয়ারি পালিত হলো। আচ্ছা, এই ক্লাসটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা প্রত্যেকে কালেক্ট রাখবে, যেটা পরীক্ষার আগে রিভিশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে, এবং পরীক্ষার আগে মান্থলি পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো অবশ্যই তোমরা একবার চোখ বুলিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজন করা হলো? তো এটার আয়োজন করা হলো হরিয়ানাতে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এটা ছিল এর 9ম সংস্করণ, যেটা আয়োজিত হয়েছিল 17 থেকে 20 জানুয়ারি। এই বছরের ফেস্টিভ্যালের থিম রাখা হয়েছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন দ্য অমৃতকাল, এটা ছিল এই বছরের থিম, যেটা ছিল 9ম সংস্করণ, 17 থেকে 20 জানুয়ারি এটা পালিত হলো। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিখ্যাত ধনুযাত্রা শুরু করা হলো? তো সম্প্রতি ওড়িশাতে ধনুযাত্রা শুরু করা হলো, ঠিক আছে, ওড়িশা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মানে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উদ্ঘাটন করা হলো? এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশে ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মানে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উদ্ঘাটন করা হলো, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে এটা নির্মিত হয়েছে। আচ্ছা, এছাড়াও ডক্টর বি.আর. আম্বেদকরের আরেকটা স্ট্যাচু রয়েছে মহারাষ্ট্রে, যেটা হচ্ছে স্ট্যাচু অফ নলেজ। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি সশস্ত্র সীমা বল বা এসএসবির ডিরেক্টর জেনারেল কাকে নিয়োগ করা হলো? তো দলজিৎ সিং চৌধুরীকে সম্প্রতি এসএসবির ডিরেক্টর জেনারেল নিয়োগ করা হলো। এসএসবি সশস্ত্র সীমা বল, এটা গঠিত হয় 1963 সালে, এবং মনে রাখবে সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো, সম্প্রতি কে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্ঘাটন করলেন? তো সম্প্রতি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্ঘাটন করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হলো? এটা জানুয়ারি মাসে একটা বড় ঘোষণা করা হয়েছিল, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার। তো এবছর 19 জন শিশুকে এই পুরস্কারটা প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এখান থেকে মনে রাখবে 22শে জানুয়ারি 2024 বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে এটা প্রদান করা হয়, এবং এর নাম প্রধানমন্ত্রী বাল্য পুরস্কার হলেও কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এটা প্রদান করে থাকেন। আচ্ছা, 9 জন ছেলে এবং 10 জন মেয়েকে এবার এই নিয়ে টোটাল 19 জনকে এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্যে জাল্লিকাট্টু মহোৎসব শুরু হলো? তো সম্প্রতি তামিলনাড়ু রাজ্যের জাল্লিকাট্টু মহোৎসবের উদ্ঘাটন করা হলো। এটা একটা বিখ্যাত উৎসব তামিলনাড়ুর, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়। তো এটা হচ্ছে জাল্লিকাট্টু মহোৎসব, যেটা তামিলনাড়ুতে শুরু করা হলো সম্প্রতি। নেক্সট দেখো, কার জন্মদিন উপলক্ষে 23শে জানুয়ারি পরাক্রম দিবস পালিত হলো? আমি একটু আগে এটা আলোচনা করলাম, সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা 23শে জানুয়ারি পালন করে থাকি। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস পালিত হলো 23শে জানুয়ারি। আচ্ছা, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে। 1897 সালে 23শে জানুয়ারি তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। এটা ওনার 127তম জন্মবার্ষিকী পালিত হলো, এবং 2021 সাল থেকে এই 23শে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সম্প্রতি কবে রাষ্ট্রীয় বালিকা দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হলো? তো সম্প্রতি 24শে জানুয়ারি এই দিনটি রাষ্ট্রীয় বালিকা দিবস বা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালন করা হয়। এই দিনটিকে কেন রাষ্ট্রীয় বালিকা দিবস হিসেবে পালন করা হয়? না, 1966 সালের 24শে জানুয়ারি এই দিনটিতে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিলেন, ঠিক আছে, এবং 2008 সাল থেকে এই দিনটিকে রাষ্ট্রীয় বালিকা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আচ্ছা, ইন্দিরা গান্ধীকে কত সালে ভারতরত্ন পুরস্কারের
সম্মানিত করা হয়েছিল এটা তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও, ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি কবে জাতীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে পালিত হলো, এটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল ট্যুরিজম ডে সম্প্রতি পালিত হলো 25শে জানুয়ারি, মনে রাখবে ভালো করে। আচ্ছা, 25শে জানুয়ারি আরও একটা গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয়েছে, সেটা হচ্ছে জাতীয় ভোটার দিবস, ঠিক আছে, বা ন্যাশনাল ভোটার্স ডে। তাহলে 25শে জানুয়ারি দুটো গুরুত্বপূর্ণ দিবস পালন করা হচ্ছে, একটা হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে আর একটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে, ঠিক আছে। জাতীয় ভোটার দিবস, জাতীয় পর্যটন দিবস। আচ্ছা, দুটো দিবসের থিমটা আমরা একটু দেখব। জাতীয় পর্যটন দিবসের থিম রাখা হয়েছিল সাস্টেনেবল জার্নিস, টাইমলেস মেমোরিজ, এবং জাতীয় ভোটার দিবসের থিম রাখা হয়েছিল দেয়ার ইজ নাথিং লাইক ভোটিং, উই উইল ডেফিনেটলি ভোট। এই দুটো থিম মনে রাখবে। এবং মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট, বিশ্ব পর্যটন দিবস। আমরা দেখলাম জাতীয় পর্যটন দিবস যেটা 25শে জানুয়ারি, এবং মনে রাখবে বিশ্ব পর্যটন দিবস বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এটা পালন করা হয় 27শে সেপ্টেম্বর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো, 26শে জানুয়ারি 2024 আমাদের দেশের কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? তো 26শে জানুয়ারি 2024 আমাদের দেশের 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু তথ্য রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। এই বছর প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। আচ্ছা, এবারে থিম কি রাখা হয়েছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 75তম প্রজাতন্ত্র দিবসের থিম আমাদের রাখা হয়েছিল ডেভেলপড ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি। নেক্সট দেখো, অযোধ্যার রাম মন্দিরে স্থাপিত ভগবান রামের মূর্তি কে তৈরি করেছেন? তো এটা তৈরি করেছেন অরুণ যোগীরাজ, ঠিক আছে। অরুণ যোগীরাজ, তিনি কর্ণাটকের একজন প্রসিদ্ধ মূর্তিকার। তিনি অযোধ্যার রাম মন্দিরে যে ভগবান রামের মূর্তিটা স্থাপিত হলো সেটা তৈরি করেছেন। নেক্সট দেখো, সম্প্রতি কাকে বিসিসিআই বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 পুরস্কারে সম্মানিত করা হলো? তো বিসিসিআই বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে শুভমান গিলকে। আচ্ছা, বিসিসিআই অ্যাওয়ার্ড সম্পর্কে আমি একটা বিস্তারিত ক্লাস তোমাদের দিয়েছি, সেই ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখানে গিয়ে প্রত্যেকেই ক্লাসটা দেখে নেবে, সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি, ঠিক আছে। নেক্সট দেখো, সম্প্রতি কোন ক্রিকেটারকে আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ারের ক্যাপ্টেন নির্বাচন করা হলো? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার, ঠিক আছে, আইসিসি নিজের থেকে একটা টিম ক্রিয়েট করে থাকে এবং সেই টিমের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে রোহিত শর্মাকে, ঠিক আছে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আচ্ছা, এখানে যে টিমটা তৈরি করা হয়েছে এখানে দেখো কে কে রয়েছে। এটা হচ্ছে আইসিসি মেন্স ওডিআই টিম অব দ্য ইয়ার 2023। এখানে দেখো প্রথমে রয়েছেন রোহিত শর্মা, তিনি এই টিমের ক্যাপ্টেন, ওনাকে করা হয়েছে। এরপরে রয়েছে শুভমান গিল, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ট্রেভিস হেড রয়েছেন অস্ট্রেলিয়ার, এরপরে রয়েছে বিরাট কোহলি, এছাড়াও এখানে দেখো রয়েছে ডি মিচেল, তিনি নিউজিল্যান্ডের প্লেয়ার। এছাড়াও এখানে দেখো রয়েছে এইচ ক্লাসেন, তিনি হচ্ছেন সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। এছাড়াও দেখো রয়েছে এখানে এম জনসন, তিনিও সাউথ আফ্রিকার প্লেয়ার। এছাড়াও এখানে রয়েছে অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা রয়েছেন। এছাড়াও রয়েছেন মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সামি, ঠিক আছে। এবং ক্যাপ্টেন রয়েছেন রোহিত শর্মা, এবং উইকেট কিপার দেখো এখানে রয়েছেন এইচ ক্লাসেন সাউথ আফ্রিকার। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, এখানে আরো কিছু তথ্য রয়েছে। বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় করা হয়েছে বিরাট কোহলিকে। আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 এই পুরস্কার দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা গঠিত হয় 1909 সালে, সদর দপ্তর রয়েছে দুবাই ইউএইতে, এবং বর্তমানে আইসিসি চেয়ারম্যান রয়েছেন গ্রেগ ব্রাকলে। ক্লিয়ার? নেক্সট দেখো, 2024 সালে কতজনকে পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে? তো পদ্ম পুরস্কার সম্পর্কেও আমি বিস্তারিত ক্লাস তোমাদের করিয়েছি, সেখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো পদ্মবিভূষণ পুরস্কার প্রদান করা হয়েছে মোট 5 জনকে, ঠিক আছে। এবং দেখো 17 জনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ, 110 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কার, মোট 132 জনকে এবছর পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। কাকে কাকে কি পুরস্কার দেওয়া হয়েছে সমস্ত বিস্তারিত ক্লাসে রয়েছে, যারা যারা এখনো ক্লাসটা দেখোনি অবশ্যই একবার অ্যাটেন্ড করে নেবে ক্লাসটা। আচ্ছা, এখান থেকে একটা তথ্য আমরা জানবো, আমাদের ভারতের 4টি নাগরিক সম্মান কি কি। তো আমাদের ভারতবর্ষের 4টি নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, যেটা হচ্ছে সর্বোচ্চ নাগরিক পুরস্কার, পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ, পদ্মভূষণ তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার, এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার। এই 4টি নাগরিক সম্মান রয়েছে আমাদের ভারতবর্ষে, এবং আমি বললাম যে এই বছর মোট 132 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি কাকে ভারতরত্ন পুরস্কার 2024 সম্মানিত করার কথা ঘোষণা করা হলো? তো সম্প্রতি কর্পূরী ঠাকুর, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। কর্পূরী ঠাকুর, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনাকে সম্প্রতি ভারতরত্ন পুরস্কার 2024 সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিই, লাস্ট কিন্তু 2019 সালে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল, তারপর আর প্রদান করা হয়নি, এবং এই 2024 প্রদান করা হলো কর্পূরী ঠাকুরকে। তো একটু মনে রাখবে 2019 কারা কারা পেয়েছিলেন। প্রণব মুখার্জি পেয়েছিলেন, নানাজি দেশমুখ পেয়েছিলেন মরণোত্তরকালে, ভূপেন হাজারিকা পেয়েছিলেন মরণোত্তর। আচ্ছা, প্রথম যে বছর ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় 1954 সালে,
তাহলে প্রথম ভারতরত্ন প্রাপক 3 জন ব্যক্তির নাম আমাদের মনে রাখতে হবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং CV রমন। তো এগুলো ইম্পর্টেন্ট জায়গা, এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন ভারতীয় সোনার পদক জিতে নিলেন? তো সোনার পদক জিতেছেন মান সিং। তিনি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন, এবং প্রথম ভারতীয় হলেন টি গোপী, ঠিক আছে। ইনি 2017 সালে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন। নেক্সট দেখো, সম্প্রতি কবে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো? তো সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হলো 24শে জানুয়ারি। এবং মনে রাখবে, এই বছর আন্তর্জাতিক শিক্ষা দিবস বা ইন্টারন্যাশনাল এডুকেশন ডের থিম রাখা হয়েছিল লার্নিং ফর সাস্টেনেবল পিস। নেক্সট দেখো, সম্প্রতি কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করলেন? এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সম্প্রতি নরেন্দ্র মোদী 28শে জানুয়ারি 2024 এই দিনটিতে সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি হিসেবে উদ্ঘাটন করলেন বা ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করলেন। আচ্ছা, এখানে আমি তোমাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। 1950 সালের 26শে জানুয়ারি দিল্লিতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল, এবং তার ঠিক দুদিন পরেই 1950 সালের 28শে জানুয়ারি সুপ্রিম কোর্টের উদ্ঘাটন করা হয়েছিল, ঠিক আছে। এবং এই বছরের 75তম বর্ষ সম্পূর্ণ হলো, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি সমারোহের উদ্ঘাটন করলেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি কবে ভারতীয় সমাচারপত্র দিবস বা ইন্ডিয়ান নিউজ পেপার ডে পালন করা হলো? তো 29শে জানুয়ারি ইন্ডিয়ান নিউজ পেপার ডে বা জাতীয় বা ভারতীয় সমাচারপত্র দিবস পালিত হলো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এই দিনটিকে কেন সমাচারপত্র দিবস হিসেবে পালন করা হয় আমরা জানবো। কি হয়েছিল? 1780 সালের 29শে জানুয়ারি ভারতের প্রথম সংবাদপত্র, যেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট, যেটা হিকির বেঙ্গল গ্যাজেট বলা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই বেঙ্গল গ্যাজেট পত্রিকাটা প্রথম এই দিনে প্রকাশিত হয়েছিল 1780 সালের 29শে জানুয়ারি। তাই এই দিনটিকে আমরা ইন্ডিয়ান নিউজ পেপার ডে বা ভারতীয় সমাচারপত্র দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট দেখো, সম্প্রতি কবে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ দিবস পালিত হলো? এখানে কিন্তু একটু কনফিউশন জায়গা রয়েছে, যেটা তোমরা ভালো করে পরীক্ষায় মনে রাখবে। এখানে দেখো, প্রশ্নে দেওয়াই রয়েছে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস কবে পালিত হয়। তো মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস পালিত হলো হচ্ছে 30শে জানুয়ারি, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। আরেকটা তোমরা মনে রাখবে, 23শে মার্চ এই দিনটিকেও কিন্তু শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 23শে মার্চ কি হয়েছিল? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাই সেই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, এবং 30শে জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, ঠিক আছে। এই দুটো কিন্তু কনফিউজ হবে না, ভালো করে প্রশ্ন দেখবে। যদি প্রশ্ন তোমাদের এভাবে দেয় যে কবে মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে পালন করা হলো, তাহলে তো 30শে জানুয়ারি হবে। বা যদি শুধু শহীদ দিবস দেওয়া থাকে, সেটা কিন্তু তোমরা অপশন দেখে পরীক্ষায় উত্তর করবে 30শে জানুয়ারি অপশনে রয়েছে নাকি 23শে মার্চ রয়েছে অপশনে, ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর সমাধিস্থল যেটা হচ্ছে দিল্লির রাজঘাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি অনিল কুমার লাহোটি, ঠিক আছে। আচ্ছা, এই নামটা দেখো, এটা কিন্তু পরিচিত নাম। অনিল কুমার লাহোটি, ইনি রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, ঠিক আছে। ইনি সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন, ঠিক আছে। ট্রাই যেটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ক্লিয়ার? তো এটি ছিল জানুয়ারি মাসের পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর PDF তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে। প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এবং আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ক্লাস রেগুলার তোমরা অ্যাটেন্ড করো।